সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল 2026-27 প্রথম ধাপে কারা পাচ্ছেন স্বস্তির খবর। এদিকে আলাদা পে স্কেল চায় পুলিশ, আছে আরও একগুচ্ছ দাবি। অপরদিকে হাম ও উপসর্গে আরও 11 শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু 409। আরও থাকছে 2 মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা, প্রবাসী কল্যাণমন্ত্রী। এবং সবশেষে থাকছে 100 উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল 2026-27 প্রথম ধাপে কারা পাচ্ছেন স্বস্তির খবর। নতুন পে স্কেল 2026-27 অর্থবছর থেকে ধাপে ধাপে বাস্তবায়নের যে পরিকল্পনা চলছে, সেখানে প্রথম ধাপেই কিছু নির্দিষ্ট শ্রেণীর কর্মচারী ও পেনশনভোগীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্রে এমন ইঙ্গিত পাওয়া গেছে। প্রথম ধাপে সরকারের মূল লক্ষ্য থাকছে নিম্ন আয়ের কর্মচারী, পেনশনভোগীরা এবং বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের অভিভাবকদের আর্থিক স্বস্তি দেওয়া। তবে বড় অঙ্কের ব্যয় যুক্ত থাকায় একবারেই সব সুবিধা পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না। সূত্র অনুযায়ী নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে প্রায় 35,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। এই অর্থের একটি অংশ দিয়ে প্রস্তাবিত বেতন কাঠামোর প্রায় অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে প্রথম ধাপেই বড় পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার যে সুপারিশ করা হয়েছে, তার উল্লেখযোগ্য অংশ শুরুতেই কার্যকর করা হতে পারে। এতে নিম্ন আয়ের কর্মচারীরা দ্রুত আর্থিক স্বস্তি পাবেন। পেনশনভোগীদের ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বর্তমানে যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে, তাদের জন্য 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপেই এই কম আয়ের পেনশনভোগীদের প্রাধান্য দেওয়া হবে। অন্যদিকে তুলনামূলক বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে। নতুন কাঠামোতে টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাব রয়েছে, যা প্রথম ধাপেই বাস্তবায়নের সম্ভাবনা বেশি। একইভাবে বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার বিষয়টিও শুরুর দিকেই কার্যকর হতে পারে। সামাজিক সুরক্ষার অংশ হিসেবে প্রতিবন্ধী সন্তানের অভিভাবকদের মাসিক 2,000 টাকা ভাতার প্রস্তাব করা হয়েছে, যা প্রথম ধাপেই বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে অর্থ বিভাগ। এতে সরকারি চাকরিজীবী পরিবারের একটি অংশ সরাসরি উপকৃত হবে। অন্যদিকে মেধাবী ও দক্ষ জনবল ধরে রাখতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও সুযোগ সুবিধা পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এসব পরিবর্তন পুরোপুরি বাস্তবায়ন হতে আরও 1 থেকে 2 অর্থবছর সময় লাগতে পারে। এদিকে আলাদা পে স্কেল চায় পুলিশ, আছে আরও একগুচ্ছ দাবি। সরকারের কাছে বাংলাদেশ পুলিশের জন্য আলাদা পে স্কেল দাবি করেছেন পুলিশ সদস্যরা। সেই সঙ্গে ঝুঁকি ভাতাসহ ওভার ডিউটি বাবদ 50% ওভারটাইম বিল ও চাকরি জীবনের শেষ পর্যন্ত ধাপে ধাপে অনারারি পদোন্নতির দাবিও জানিয়েছেন তারা। আজ পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ প্যারেড থেকে এসব দাবিসহ একগুচ্ছ দাবি উত্থাপন করা হয়েছে। পুলিশ সদস্যদের উত্থাপিত এসব দাবি মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী, একই সঙ্গে দিয়েছেন বাস্তবায়নের আশ্বাসও। কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, আইজিপি, অতিরিক্ত আইজিপি সহ পদস্থ পুলিশ কর্মকর্তারা। পে স্কেল প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, স্বতন্ত্র পে স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশে বিচার বিভাগ ও সেনাবাহিনীতে স্বতন্ত্র পে স্কেল চালু আছে।
দেশ ও জনগণের জন্য বাংলাদেশ পুলিশ সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকে। তাই তাদের মতো পুলিশের জন্য স্বতন্ত্র পে স্কেলের দাবি আজ কল্যাণ প্যারেডের আলোচনায় প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়েছে। মামলার তদন্তের বেশিরভাগ কাজ করেন থানার উপপরিদর্শকরা বা এসআইরা, কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থার জন্য যানবাহন অপ্রতুল। মামলার তদন্তে গতি আনতে ও যাতায়াত ব্যবস্থার সমাধানে মোটরসাইকেল কেনার সুদমুক্ত লোন এবং মোটরসাইকেলের জ্বালানি খরচের বিল দাবি করেছেন বিমানবন্দর থানার ওসি ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার। কল্যাণ প্যারেডের আলোচনায় তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলেছেন, তদন্ত ব্যয় বেড়েছে, সেটি বাড়িয়ে দেওয়া হোক। তদন্ত কাজে জড়িত এসআইদের জন্য থানা থেকে আলাদা কোনো যানবাহন নেই। মোটরসাইকেল কিনতে অগ্রিম সুদমুক্ত লোন এবং জ্বালানি খরচ দিলে তদন্ত কাজে গতি বাড়বে। একই সঙ্গে কল্যাণ প্যারেডে ঝুঁকি ভাতাসহ ওভারটাইম ডিউটি বাবদ ভাতা দাবি উত্থাপন করেছেন একটি অতিরিক্ত পুলিশ পদমর্যাদার অধিকারী। কল্যাণ প্যারেডে অংশ নেওয়া কর্মকর্তারা আরও জানান, প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি নারী কনস্টেবল অনারারি পদোন্নতির দাবি উত্থাপন করেছেন। তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যরা যারা কনস্টেবল বা ইন্সপেক্টর ওই জায়গা থেকে রিটায়ার্ড করে, বিশেষ করে কনস্টেবলরা, যাতে রিটায়ার্ডের আগে অন্তত একটি র্যাঙ্ক পদোন্নতি দিয়ে অবসর পাঠানো হয়, যেটা সেনাবাহিনীতে আছে। এতে করে সরকারের আবার কোনো আর্থিক ভর্তুকিও লাগবে না। অনারারি পদোন্নতি কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত এটা চাওয়া হয়েছে। কল্যাণ প্যারেডে অংশ নেওয়া একজন ডিআইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর অফ জেনারেল বলেন, পুলিশের থানা, ব্যারাক, থানা ফাঁকি সহ বিভিন্ন ইউনিটের অপারেশনাল কাজের জন্য নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ দীর্ঘদিন বন্ধ রয়েছে, সেটি নতুন করে চালুর আর্জি জানানো হয়েছে। জানা গেছে, পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে সোমবার 11 মে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটাই আপনাদের কাছে সরকারের প্রত্যাশা। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন তারেক রহমান। অপরদিকে হাম ও উপসর্গে আরও 11 শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু 409। দেশে রবিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 7 শিশু এবং হামে আক্রান্ত হয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখনো পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট 344 শিশুর মৃত্যু হয়েছে। আর হামে 65টি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সর্বশেষ 24 ঘণ্টায় দেশে আর 305টি শিশুর হাম শনাক্ত হয়, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় 1278টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় সারা দেশে 1503টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 1278টি শিশু, এর মধ্যে 496টি শিশুই ঢাকা বিভাগের। এছাড়াও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 1116টি শিশু গত 24 ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের 443টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখনো পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট 49,159টি শিশুর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 34,909টি শিশু। তাদের মধ্যে 6,819 জনের হাম শনাক্ত হয়, আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা 30,862টি। আরও থাকছে, 2 মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা, প্রবাসী কল্যাণ মন্ত্রী। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের আর্থিক উন্নয়নে তাদের অবদানকে স্বীকৃতি হিসেবে এই কার্ডের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা থাকবে।
এছাড়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জাতিসংঘের দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি জানান, দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে যারা বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের জন্য আগামী 2 মাসের মধ্যে প্রবাসী কার্ড চালু করা হতে পারে। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও জানান, যারা বেশি রেমিটেন্স পাঠাবেন তাদের জন্য বেশি লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশিদের প্রবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের। এই প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রবাসী বান্ধব নীতি গ্রহণ করেছে এবং এই দাবির বাস্তবায়নে কাজ চলছে। প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে চান, তবে বিভিন্ন জটিলতা ও প্রতারকদের কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলেন। সমস্যার সমাধানে সরকার প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, বিষয়টি সময় সাপেক্ষ হলেও এ নিয়ে কাজ চলছে। শুধু নিউ ইয়র্ক নয়, অন্যান্য দেশ থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়াকে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। সিলেট 4 আসনের সংসদ সভাপতি হিসেবে নিজের এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হবে। নির্বাচনী এলাকার দীর্ঘদিন শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত ছিল। নির্বাচিত হওয়ার পর থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী 1 বছরের মধ্যে কিছু অগ্রগতি দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ সহ পর্যটন এলাকার নিরাপত্তা ও পর্যটকদের সুবিধার্থে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শেষে তিনি বলেন, কাদা ছোড়াছুড়ি ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এতে করে দেশ আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এবং সবশেষে থাকছে 100 উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে 100 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষিত তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে 50 জন এবং পৌর মেয়র পদে 50 জন প্রার্থী রয়েছেন। সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলাম বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি। সাংগঠনিকভাবে প্রতিটি আসনের ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। জাতীয় নির্বাচনে জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘ প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ। তিনি বলেন, ফ্যাসিসবাদ ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিরা অন্য দল থেকে হলেও এনসিপির পক্ষে উপজেলা চেয়ারম্যান বা পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার আবেদন করতে পারবেন। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, মাঠ পর্যায়ে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে ঘোষিত প্রার্থীদের তালিকায় পরিবর্তন আনা হতে পারে। সেক্ষেত্রে সম্ভাবনাময় অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, দলের প্রার্থীরা এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করবেন। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার এখনও কোনো সুস্পষ্ট রূপরেখা দেয়নি, তাই নির্বাচন আয়োজনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার দাবি জানিয়েছে এনসিপি। উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত 100 প্রার্থী। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, বোদাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ এবং দেবীগঞ্জে উপজেলা মেয়র প্রার্থী মাসুদ পারভেজ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মুর্তজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জ
গোপালগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ এম এ তাফসির হাসান, ফুলবাড়ী পৌরসভায় পৌর মেয়র প্রার্থী শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান ও হাকিমপুরে পৌর মেয়র পদপ্রার্থী রায়হান কবির এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হোসেন, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী রশিদ, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস, হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।